হ্যালো এভরিওয়ান, আমরা ক্লাস 12-এর ইলেকট্রিক ফিল্ডের এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করছিলাম এবং আমরা 53 নম্বর কোশ্চেন পর্যন্ত সলভ করে ফেলেছি। আর কিছু কোশ্চেন বাকি রয়েছে, আজকে আমি সেগুলো করিয়ে দেবো। তো আমি কিছুদিন ভিডিও দিতে পারছি না, অ্যাকচুয়ালি আমি বাড়িতে নেই, আমি সুইজারল্যান্ড এসেছি। তো কাজের ব্যস্ততার দরুন আমি ভিডিও ঠিক করে করতে পারছি না। তো আমি চেষ্টা করব তোমাদেরকে ভিডিও দেওয়ার। তো তোমরা চাপ নেবে না, কারণ আমি অনেক থিওরির যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো তোমরা ভালো করে দেখো। ওগুলো দেখলেই তোমরা এমসিকিউ কোশ্চেনগুলো নিজে থেকে সলভ করতে পারবে। ঠিক আছে, কোনো অসুবিধা হলে আমাকে টেলিগ্রামে বলতে পারো, কমেন্ট করে জানাতে পারো। হ্যাঁ, সেগুলো আমি সলভ করে দেবো, তো অসুবিধা নেই। আর তোমাদের এক্সামের আগে আমি সমস্ত কিছু কমপ্লিট করে দেবো, সুতরাং তোমরা চাপ নিও না কেউ, তোমরা নিজেরা প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, তো আমি তোমাদের দিক থেকে কিন্তু সমস্ত কিছু করিয়ে দেবো, সো চাপ নেবে না তোমরা। আর সুইজারল্যান্ডে ঘুরছি কিছু কিছু জায়গাতে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা একটু দেখো। ঠিক আছে, তো সেই ভিডিওগুলো আসতে চলেছে, আমি ভাবছি এই চ্যানেলেই ছেড়ে দেবো। হ্যাঁ, কিছু কিছু ছেড়ে দেবো, তো তোমরা দেখতে পারবে। আর যে একটা শর্ট ভিডিও ছেড়েছি, তো সেটা দেখে নিও তোমরা। হ্যাঁ, তো এরকম কিছু কিছু ভিডিও আমি দেবো। যাই হোক, তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের প্লেলিস্টগুলোকে অ্যাক্সেস করনি, তারা কিন্তু অবশ্যই অ্যাক্সেস করে নাও। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের থিওরি ক্লাস করিয়েছি, আর একটা বোধহয় ক্লাস নিলে পরে এটা কমপ্লিট হয়ে যাবে। ইলেকট্রিক ফিল্ডের এমসিকিউ কোশ্চেন স্টার্ট করেছি। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিজম কমপ্লিট করিয়েছি, কারেন্ট ইলেকট্রিসিটি কমপ্লিট করিয়েছি, ইলেকট্রোস্ট্যাটিক্স কমপ্লিট করিয়েছি। এগুলো তোমরা কিন্তু সব দেখতে পারো। ঠিক আছে, সো যাও চ্যানেলে ঢোকো, গিয়ে ভিডিওগুলো দেখে নাও, অনেক অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু সুবিধা হবে অনেক তোমার। ঠিক আছে, তো দেখো, আজকে আমরা শুরু করব 54 নম্বর কোশ্চেন দিয়ে। সো কোশ্চেনটা কী বলছে? বলছে 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। দেখো, তোমাদের সবাইকে আমি একটা কথাই বলি, কোশ্চেন ভালো করে বোঝো। কোশ্চেনের প্রতি 90% সময় দাও, আর 10% সময় দাও সলিউশনের প্রতি। ঠিক আছে, কোশ্চেনটা তুমি যদি ভালো করে বুঝতে পারো, আনসার অটোমেটিক হয়ে যাবে। তো কোশ্চেনটা ভালো করে বোঝো, এত বড় কিছু লিখেছে কিন্তু কিছুই করতে হবে না। বলছে 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রে, হ্যাঁ, বলছে 80 সেন্টিমিটার ব্যাসার্ধের, তাহলে দেখো, যে বাহুটা মানে তুমি যে স্কোয়ারটা নিয়েছো, সেই স্কোয়ারটার যে বাহু সেটা কিন্তু 20 সেন্টিমিটার। বাট তুমি কি করছো দেখো, 80 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলক দ্বারা আবদ্ধ। মানে এই স্কোয়ারটা কি, একটা গোলক দ্বারা আবদ্ধ, মানে এইরকম এরকম একটা গোলক রয়েছে, গোলক দ্বারা আবদ্ধ। এই গোলকটার যে রেডিয়াস সেটা কিন্তু 80, অনেকটাই বড়, এটা কিন্তু 80। আর যে স্কোয়ারটার বাহু সেটা কিন্তু 20, সুতরাং স্কোয়ারটার থেকে গোলকটা অনেকটা বড়, সুতরাং গোলকটার ভেতরে তুমি একটা স্কোয়ার ঢুকিয়ে দিয়েছো। বলছে বর্গক্ষেত্র ও গোলক উভয়ের কেন্দ্র একটি বিন্দুতে সমাপতিত, মানে তারা একটাই তাদের সেন্টার আর কি। ঠিক আছে, কনসেন্ট্রিক অবস্থায় রয়েছে। ওকে, বলছে বর্গক্ষেত্রটি শীর্ষবিন্দুগুলিতে যথাক্রমে এত কুলম এত কুলম এত কুলম এত কুলম মানের আধান অবস্থিত। গোলকটির তল দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স কত হবে? সো ফ্লাক্সের ডেফিনেশন তোমরা কি করবে, ফ্লাক্সের ডেফিনেশন জানো, প্রথমে তুমি বলো যে ফাই ইকুয়াল টু ই ডট ডিএস, রাইট? এটা এটা হচ্ছে টোটাল ফ্লাক্স আমাদের। এবার কোশ্চেনটা ভালো করে দেখো, এইখান থেকে তোমরা যদি করতে যাও, তোমরা বলবে ভাই ইলেকট্রিক ফিল্ড কোথায় আছে, কিছু নেই, কী করে কী করব, কিছু করতে পারবে না, মানে একটা কনফিউশন তৈরি হয়ে যাবে। আচ্ছা, তোমরা বলবে যে না আমি তো ভাই জানি, গসেস থিওরাম জানি, সেটা কি বলে যে ফ্লাক্স ইকুয়াল টু চার্জ, এনক্লোজ চার্জ এপসিলন জিরো, তাই না? এইবার ইন্টারেস্টিং পয়েন্ট, এই যে এনক্লোজ চার্জ, তাহলে এখানে তুমি এনক্লোজ চার্জ মানে কি বুঝবে? এই যে তোমার যে গোলকটা রয়েছে, গোলকটা কি করেছে, একটা স্কোয়ারকে আবদ্ধ করে রেখেছে, এবং স্কোয়ারের মানে যে কর্নারগুলোতে, শীর্ষবিন্দুগুলোতে চার্জ দিয়ে রেখেছে। তাহলে এই টোটাল চার্জটা এনক্লোজড অবস্থায় রয়েছে বাই দিস সারফেস, তাই তো? তাহলে এই যে গোলকটা দ্বারা কিন্তু এই চার্জগুলো এনক্লোজড অবস্থায় আছে। তাহলে টোটাল এনক্লোজ চার্জ কত এখানে, সেটা তুমি বের করবে। তাহলে টোটাল চার্জ তুমি এখানে বের করে দেখো, 0 আসবে, বিকজ দেখো এখানে -5 -3, সবার মধ্যে দেখো 10⁻⁻6 রয়েছে, সবার মধ্যেই। ঠিক আছে, সবার মধ্যেই অর্ডারটা সেম সবার। আচ্ছা, এবার এখানে দেখো, এখানে -5, এখানে -3, কত হচ্ছে? -8 হচ্ছে, তাহলে -8 হচ্ছে।
আর এখানে দেখো +2, এখানে দেখো +6, তাহলে কত আসছে? +8 আসছে। তাহলে নেট কত হচ্ছে? 0 হচ্ছে না? তাহলে দেখো যে স্কোয়ারটার মধ্যে তুমি চার্জ রেখেছিলে, টোটাল চার্জ কতখানি? 0। তাহলে এই যে গোলকটা টোটাল কতখানি চার্জকে এনক্লোজড করে আছে? 0 চার্জকে এনক্লোজড করে আছে। যদি চার্জের মান 0 হয় তাহলে ফাই কত হয় বাবা? 0 হবে। সুতরাং ফ্লাক্সের মান 0 হবে। বুঝতে পারলে? এই ফিজিক্সের যে কনসেপ্টগুলো বুঝতে হবে তোমাকে, তাহলে তুমি প্রশ্নগুলো কি সলভ করতে পারবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো 55। বলছে একটি ফাঁপা চোঙের মধ্যবিন্দুতে কিউ কুলম্ব তড়িতাধান রয়েছে। ভালো কথা, মানে একটা চোঙ নিয়েছে, সিলিন্ডার, এই যে একটা সিলিন্ডার। ওকে, সিলিন্ডার। ওকে, হ্যাঁ, বলছে চোঙটির বক্রতলের মানে বক্রতলের নাম দিয়েছে বি, এর মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স বলেছে ফাই। তাহলে এখান দিয়ে যে ফ্লাক্স বেরোচ্ছে সেটা কত? ফাই বলে দিয়েছে। ফাইন। বলছে এ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে সেটা বের করতে বলেছে। একদম সিম্পল কোশ্চেন, ভালো করে বোঝো। তাহলে পরে এই যে চোঙটার টোটাল সারফেস কতখানি? এই একটা সারফেস, বক্রতল একটা, মানে এ একটা সারফেস, সি একটা সারফেস, আর বি একটা সারফেস, এটা মিলে কি টোটাল সারফেস, তাই না? তাহলে টোটাল সারফেসের মধ্য দিয়ে টোটাল ফ্লাক্স কত হবে? তাহলে বক্রতলের মধ্য দিয়ে ফ্লাক্স বলছে ফাই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এদিকে বোধহয় দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি এখানে চলে আসি। এই 53 নম্বর কোশ্চেনটা করেছিলাম না, ওটা মুখে মুখে হয়ে গেছিলো। ওকে, সো এখানে আমরা আই থিঙ্ক 55 নম্বর কোশ্চেন। তো কি বলেছে? একটা সিলিন্ডার বলেছে। তো একটা সিলিন্ডার আমি ড্র করি। আমাদের একটা সিলিন্ডারের এটা তোমার বি সারফেস, এটা তোমার এ সারফেস, এটা তোমার সি সারফেস। এখান থেকে যে ফ্লাক্সটা যাচ্ছে এটা বলেছে ফাই। আমি কনসিডার করছি এখান থেকে যে ফ্লাক্সটা যাচ্ছে সেটা তোমার ফাই এ, এইখান থেকে যে ফ্লাক্সটা বেরোবে সেটা কত? ফাই বি, ফাই সি। তাহলে টোটাল ফ্লাক্স কতখানি বাবা? তাহলে বক্রতল দিয়ে যে ফ্লাক্স যাচ্ছে সেটা তোমার ফাই, এ সারফেস দিয়ে যাচ্ছে ফাই এ, বি সারফেস দিয়ে সি সারফেস দিয়ে যাচ্ছে ফাই সি। তাহলে গসেস থিওরাম বলছে যে টোটাল ফ্লাক্স সেটা কি হবে? এনক্লোজ চার্জ বাই এপসিলন জিরো। তাহলে কতখানি চার্জকে এনক্লোজ করে রেখেছে ডিভাইডেড বাই ফ্রি স্পেস যদি থাকে তাহলে এপসিলন জিরো লিখবো আমি। বুঝতে পারলে? তাহলে দেখো চার্জ কতখানি এনক্লোজ করেছে? ক্যাপিটাল কিউ বলেছে। ঠিক আছে, আমি ক্যাপিটাল কিউ লিখে দিই এখানে। বুঝতে পারলে? এবার দেখো তোমাকে এটা বলে দিয়েছে, এবার এই যে এ সারফেস আর বি সারফেস পরস্পর অনন্যক রয়েছে, মানে এখান থেকে যতখানি ফ্লাক্স বেরোবে এখান থেকে ঠিক ততখানি ফ্লাক্সই বেরোবে। তাহলে তুমি বলতেই পারো যে ফাই প্লাস এই দুজনা সেম, তাহলে 2 ফাই এ বলে দাও ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এপসিলন জিরো। তাহলে এখান থেকে 2 ফাই এ ইকুয়াল টু কিউ বাই এপসিলন জিরো মাইনাস ফাই বলতে পারো। সুতরাং ফাই এ ইকুয়াল টু, এটা এদিকে চলে আসবে, সুতরাং তুমি বলবে 1/2 কিউ বাই এপসিলন জিরো মাইনাস ফাই। এইটা তোমার আনসার হবে। বুঝতে পারলে? তাই তো বলেছে এ সারফেসের মধ্য দিয়ে কী পরিমাণ ফ্লাক্স বেরোচ্ছে, তাহলে অপশন সি তোমার কারেক্ট আনসার। বুঝতে পারলে? ওকে, এখানে হিন্টসও বলে দিয়েছে, করে দেখে নিতে পারো তোমরা, সেম জিনিস। 56 নম্বর কোয়েশ্চেনটা কী বলছে? বলছে ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আর ব্যাসার্ধের একটি অর্ধ গোলাকার ফাঁপা বস্তু রাখা হলো। তাহলে এখানে একটা অর্ধ গোলাকার মানে একটা বাটি নিয়েছো তুমি, যে বাটির মধ্যে আমরা দুধ খাই, বাটির মধ্যে যে তরকারি দেওয়া হয় সে বাটি, ঠিক আছে? আর ব্যাসার্ধের একটি অর্ধ গোলাকার ফাঁপা বস্তু রাখা হলো, ঠিক আছে? যে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বস্তুটির ভূমির অভিলম্বে হলে বস্তুটির বক্রতলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সের মান হতে হবে। তাহলে বুঝতে হবে কোশ্চেনটা কি বলেছে। বলছে ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তাহলে একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে এরকম ইলেকট্রিক ফিল্ড, যার মধ্যে আর ব্যাসার্ধের একটি অর্ধগোলাকার ফাঁপা বস্তুকে রাখা হলো। তাহলে একটা অর্ধগোলাকার ফাঁপা মানে ভেতরটা পুরো বাটি, ফাঁপা বলেছে মানে বাটি, কিন্তু নিরেট বললে কি হতো, সেটা ভর্তি থাকতো, তাই না? সুতরাং একটা ফাঁপা বাটি, তাহলে বাটির মতোই বলতে পারি আমরা, সেটা রাখা হলো। ফাইন।
যে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বস্তুটির ভূমির অভিলম্বে, মানে তড়িৎ ক্ষেত্রের যে অভিমুখটা, এদিক বরাবর তড়িৎ ক্ষেত্রের অভিমুখ। ওকে, বলছে বস্তুটির বক্রতলের সঙ্গে জড়িত তড়িৎ ক্ষেত্রের ফ্লাক্স। আচ্ছা, এখানে থেকে বলছেন তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বস্তুটির ভূমির অভিলম্বে হলে বস্তুটির বক্রতলের সঙ্গে জড়িত ফ্লাক্স কত হবে। তাহলে কথাটা এটাই বলতে চাইছে, দেখো তড়িৎ ক্ষেত্রের অভিমুখ অপর দিক বরাবর, আর বস্তুটির যে ভূমি মানে এটা তোমার ভূমি, বাটিটার ভূমি এটা, রাইট। তাহলে এর অভিমুখ কোন দিক বরাবর হবে, যে দিকটা ওপেন থাকে সেই দিক বরাবর তার ডিরেকশন হয়ে থাকে। তাহলে এদিক বরাবর বলছে অভিলম্বে হলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বস্তুটির ভূমির অভিলম্বে হলে। হ্যাঁ, ভূমির অভিলম্বে হলে মানে কি, দেখো মানে বস্তুটির যে ভূমির অভিলম্বে হলে বস্তুটির বক্রতলের সঙ্গে জড়িত ফ্লাক্সের মান কত হবে। তাহলে এখান থেকে কতখানি ফ্লাক্স বেরোচ্ছে সেটা বের করতে বলেছে। দেখো একদম সিম্পল জিনিস। তাহলে যেটা বুঝতে হবে এখানে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এদিক বরাবর, বাট সারফেসটির ডিরেকশন দেখো ঠিক অপোজিট ডিরেকশন বরাবর রয়েছে। বুঝতে পারলে? এখানে যে ভূমির যে ভূমিটা কিন্তু এটা ভূমি, ঠিক আছে। তাহলে এর ভূমির সাথে দেখো ইলেকট্রিক ফিল্ড লম্ব হবে, সেইটা এখানে বলছে। তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বস্তুটির ভূমির অভিলম্বে হলে, তাহলে ভূমিটা এটা, ভূমির সাথে দেখো লম্বভাবে রয়েছে ইলেকট্রিক ফিল্ড হলো। তাহলে ভূমিটা এটা, ভূমির সাথে লম্বভাবে রয়েছে। মানে একটা খাতার প্লেন নিয়েছো তুমি, খাতার ভেতর দিয়ে তুমি আঙুল ঢুকিয়ে দিয়েছো, সেটা তোমার ইলেকট্রিক ফিল্ড। আর যে খাতার পেজটা সেটা তোমার কি, ভূমি। তাহলে ভূমির সাথে ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলার রয়েছে। এইবার আমরা কি করব, ফ্লাক্স বের করবো। তাহলে ফ্লাক্স বের করার জন্য আমরা কি জানি, ফ্লাক্সের সূত্র জানি। সুতরাং সেটা কি বলে, যে ফাই ইকুয়াল টু মেনলি ই ডট এস, এটা হয়ে থাকে, তাই তো। বা এটাকে আমরা এরকম লিখতে পারি, ই ডট এস মানে এন ক্যাপ সারফেস। ওকে, তাহলে সারফেসটার ডিরেকশন কোন দিক বরাবর, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম সারফেসটার ডিরেকশন অলওয়েজ ফাঁকা দিকে হয়। তাহলে সারফেসটার ডিরেকশন কিন্তু অবশ্যই নিচের দিক বরাবর হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড ওপরের দিকে আর সারফেসটা নিচের দিকে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। তাহলে এখানে তুমি ইউজ করবে যে ফাই ইকুয়াল টু ই এস কস 180 ডিগ্রি। এবার কস 180 ডিগ্রি মানে কত, -1। তাহলে ই এস -1 মানে এখানে মাইনাস। তাহলে যে ফ্লাক্সটা আসবে এটা কত আসবে, মাইনাস এত আসবে। এটা কি টোটাল ফ্লাক্স পেলে তুমি, এটা এই যে পুরো বাটিটা টোটাল ফ্লাক্স পেলে, ঠিক আছে। ভালো করে প্রশ্নটা বোঝো এবার। আচ্ছা আমি এটাকে এখানে দেখাই, 56 তাহলে এই একটা বাটি রয়েছে, ওকে, একটা বাটি রয়েছে, ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে বাবা এই দিক বরাবর, আর এর যে সারফেসটার ডিরেকশনটা এই দিক বরাবর, ঠিক আছে। তাহলে টোটাল যে ফ্লাক্সটা পাচ্ছি আমরা সেটা কত, ফাই, দ্যাট ইজ ইকুয়াল, না সরি টোটাল ফ্লাক্স নয়, এটা তোমার এই যে কার্ভটা দিয়ে কী পরিমাণ ফ্লাক্স যাচ্ছে সেটা পাচ্ছি, এটা আমি টোটাল ফ্লাক্সটা নয়, এটা টোটাল ফ্লাক্সটা আমি আসছি গল্পে, যে কার্ভটার মধ্যে দিয়ে কতখানি ফ্লাক্স, মানে ফ্লাক্স মানে কি জানি আমরা, একটা সারফেসের মধ্যে দিয়ে কী পরিমাণ ইলেকট্রিক ফিল্ড পাস করবে সেটাই ফ্লাক্স। তাহলে এই যে কার্ভটার মধ্যে কী পরিমাণ ফ্লাক্স যাচ্ছে সেটাকে আমি যদি সি দিয়ে লিখি, ফাই সি, দ্যাট ইজ ইকুয়াল টু ই এস কস 180 ডিগ্রি। কস 180 মানে -1 হবে, সুতরাং ই ইন্টু এস হবে। সারফেসটা কতখানি দেখো, আমি যদি এই সারফেসটা দেখি, মানে বক্রতলের সারফেসটা, কারণ এই সারফেস দিয়ে যাচ্ছে ফ্লাক্সটা, সেটা কতখানি হবে বাবা। তাহলে সারফেসটা তোমার হবে, দেখো পুরো যদি গোলক হতো তাহলে কি 4πr² হয়, রেডিয়াসটা তো আর, তাহলে এটা তো পুরো গোলক নয়, এটা হাফ, তাহলে হাফ দিয়ে ভাগ করে দাও। তাহলে সুতরাং যে সারফেসটা তুমি পাবে সেটা কত আসবে তোমার, 2π × r²। বুঝতে পারলে? তাহলে এখান থেকে কার্ভ সারফেসের মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা বেরোচ্ছে এটা কত বেরোচ্ছে বাবা, ইলেকট্রিক ফিল্ড তো ই, 1 সেকেন্ড, এখানটায় ফ্লাক্স তো এর ভেতর দিয়ে যাবে, এর ভেতর দিয়ে যেটা যাবে সেটাই তো এর মধ্যে দিয়ে যাবে,
তাই না? এর সারফেসটা কতখানি? তাহলে পাই আর স্কোয়ার হবে। বুঝতে পারলে? কারণ তাছাড়া তো পসিবল নয়। কারণ কার্ভের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা সেটাই কি, প্রথমে তো এর মধ্যে দিয়ে ঢুকছে, ধরো ইলেকট্রিক ফিল্ড এদিক দিয়ে আসছে, এর মধ্যে দিয়ে যে ইলেকট্রিক ফিল্ডটা যাচ্ছে, মানে এই যে সারফেসটা, হ্যাঁ ভালো করে বোঝো, এই যে সারফেসটা, এই সারফেসটার মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে সেটাই তো তোমার এই কার্ভের মধ্যে দিয়ে যা যাবে সেটাই। তাহলে কার্ভের মধ্যে দিয়ে নয়, সারফেসটা তোমার হবে এই যে বৃত্তটা সেটা, তাহলে পাই আর স্কোয়ার হওয়া দরকার। বুঝতে পারলে? তাহলে পাই আর স্কোয়ার তোমার সারফেস হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড কত? ই ইন্টু পাই আর স্কোয়ার। কারণ এই যে বৃত্তটার মধ্যে দিয়ে যে ফ্লাক্স বেরোবে সেটাই তো কার্ভের মধ্যে দিয়ে চলে যাবে রে বাবা, তাই না? এইবার তোমাকে যেটা মানে বের করতে হবে অ্যাকচুয়ালি, কার্ভটার মধ্যে দিয়ে কী পরিমাণ ফ্লাক্স যাচ্ছে সেটা। তাহলে এটা তোমার যাচ্ছে জাস্ট এই যে ভূমিটার মধ্যে দিয়ে, বেস, টোটাল ফ্লাক্স কত হবে ভালো করে বোঝো। টোটাল ফ্লাক্স ফাই ইকুয়াল টু, তুমি বলবে বেসের মধ্যে দিয়ে ফ্লাক্স প্লাস কার্ভের মধ্যে দিয়ে ফ্লাক্স, তাই তো? এইবার এইখানে কিন্তু আমি একবারও বলিনি যে এই ভেতরে চার্জ রয়েছে, এবং চার্জটা কিন্তু কখনো এনক্লোজড হবে না, বিকজ এই নিচটা কিন্তু ফাঁকা রয়েছে। এটা তো পুরো ফাঁপাই, ফাইন, বাট নিচে যে বাটিটা তুমি ভালো করে দেখবে, বাটির যে বেসটা কিন্তু ফাঁকা থাকে, তাই না? তাহলে ফাঁকা যদি থাকে তাহলে তো, যদি তুমি এখানে চার্জ রেখেও থাকো সেটা তো ক্লোজড হলো না, তাই নয় কি? তাহলে অ্যাকর্ডিং টু গসেস থিওরাম যদি ক্লোজড না হয় তাহলে ফ্লাক্স কত হবে? টোটাল ফ্লাক্স 0 হবে। বুঝতে পারলে? মানে যে পরিমাণ ফ্লাক্স ঢুকছে ইলেকট্রিক ফিল্ড ঠিকই সেই পরিমাণে কি বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে টোটাল ফ্লাক্স কিন্তু মাস্ট বি 0। কথাটা কি বোঝাতে পারলাম? তাহলে কার্ভের মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা হবে সেটা কত হবে? মাইনাস অফ ফাই বি হবে। তাহলে ফাই সি ইকুয়াল টু, মাইনাস রাখলাম, এটা মানে তোমার মাইনাস পাই আর স্কোয়ার। তাহলে সুতরাং তোমার কার্ভের মধ্যে যে ফ্লাক্স পাবো আমরা সেটা কত আসবে? সুতরাং পাই আর স্কোয়ার, ই পাই আর স্কোয়ার। বুঝতে পারলে? তাহলে এটা তোমার আনসার হবে। সিম্পল জিনিস, শুধু একটু বুঝতে হবে, হ্যাঁ বুঝে বুঝে করতে হবে। এই যে সারফেসটার মধ্যে যে ফ্লাক্সটা বেরোবে সেটাই কি এর মধ্যে দিয়ে যাবে। অ্যাকচুয়ালি দেখো তাই তো আসছে। এইখান থেকে তুমি কি বুঝতে পারছো? যে তুমি ভালো করে ফিজিক্সটা দেখো, এই যে এটা কি বলছে, এটা যে এই যে বেসটার মধ্যে দিয়ে যে পরিমাণ ফ্লাক্স বেরোচ্ছে, এই কার্ভটার মধ্যে দিয়ে কি সেই পরিমাণে ফ্লাক্স বেরোচ্ছে, বাট অপোজিট সাইন। কারণ কি অপোজিট সাইন কখন হয়? ধরো তোমাকে জিনিসটা বোঝায় ফিজিক্সটা, ধরো এর মানে তুমি গোল কিছু একটা নিয়েছো, এটা তুমি স্ফেয়ার নিয়েছো, ঠিক আছে, একটা গোল তুমি বল নিয়েছো, ফুটবল নিয়েছো। এইবার এই ইলেকট্রিক ফিল্ড ঢুকলো, ইলেকট্রিক ফিল্ড বেরিয়ে গেল। যদি ঢোকে, যখন ইলেকট্রিক ফিল্ড ঢুকছে তখন সেটাকে যে ফ্লাক্সটা হবে যে ঢোকে, সেটা তুমি যদি নেগেটিভ ধরো, ঢোকার আগে তুমি নেগেটিভ কনসিডার করলে, অ্যাকচুয়ালি তাই হয়, দেখো ঢুকছে যেটা সেটাকে তুমি নেগেটিভ হয়ে গেছে এইখানটায়, ঠিক আছে? যাই হোক না কেন, তুমি যদি এটাকে তুমি পজিটিভ কনসিডার করো তাহলে যেটা বেরোবে সেটা তুমি নেগেটিভ বলবে। মানে কি যে পরিমাণ ফ্লাক্স ঢুকলো ঠিক সেই পরিমাণে বেরিয়ে গেল, তার মানে কি এই ভেতরটার মধ্যে নেট ফ্লাক্স কতখানি? নেট ফ্লাক্স 0। এটাই ফিজিক্স। তুমি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করো তাই আসবে, তাই তো আসছে, তাই না? তাই জন্য দেখো এটাই হচ্ছে আমাদের। হ্যাঁ, ওকে, নেক্সট কোশ্চেন দেখো। এটা হলো এটা। আচ্ছা, এ বাহু বিশিষ্ট কোনো ঘনকের একটি শীর্ষবিন্দুতে কিউ মানের একটি আধান রাখা হলো। তাহলে একটা ঘনকের কোথায় রেখেছে? শীর্ষবিন্দুতে। এই কোশ্চেনটা কিন্তু আমি করিয়েছি, আজকে আমি এটা করাবো না, তোমরা করবে, করে আমাকে আনসার বলবে। এরকম একটা তুমি কিউব নিয়েছো, এরকম একটা তুমি কিউব নিয়েছো, কিউবটার এই যে একটা কর্নার, এই কর্নারে তুমি একটা চার্জ রেখেছো, ঠিক আছে? এবার বলছো কি একটি আধান রাখা হলে ঘনকটির মধ্য দিয়ে ফ্লাক্স কতখানি হবে? কোশ্চেনটা কি বলতে চাইছে? একটি এ বাহুবিশিষ্ট কোনো ঘনকের একটি শীর্ষবিন্দুতে কিউ মানের একটি আধান রাখা হলে ঘনকটির মধ্য দিয়ে ফ্লাক্স কত হবে? তাহলে একটা ঘনকের মধ্য দিয়ে ফ্লাক্স কত হবে সেটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে পরে যেটা তোমাকে বের করতে হবে মেনলি, যে একটা ঘনকের মধ্য দিয়ে কী পরিমাণ ফ্লাক্স বেরোচ্ছে। তাহলে এইখানে তোমাকে যেটা করতে হয়, এই বলেছিলাম
যেহেতু চার্জটা এনক্লোজ নেই তাহলে এটাকে এনক্লোজ করতে হবে, সিমেট্রিক তোমাকে সারফেস কনসিডার করতে হবে। সুতরাং কি চারিদিকে তুমি স্কোয়ার বসিয়ে দাও, কিউব বসিয়ে দাও, কিউব বসিয়ে এটাকে আটকে ফেলো। তাহলে কতগুলো কিউব বসাতে হবে? 8খানা কিউব বসাতে হবে, মোট মোট হবে 8খানা কিউব, ঠিক আছে। তাহলে পুরো ঘনকটার মধ্য দিয়ে কি মানে অ্যাকচুয়ালি পুরো ঘনকটার মধ্যে যদি তুমি দেখো তাহলে কতখানি ফ্লাক্স হয়? Q/ε0 হবে। তুমি নিচে কতগুলো ঘনক? 8খানা ঘনক, তাহলে 8খানার মধ্যে দিয়ে Q/ε0, তাহলে একটা ঘনকের মধ্যে দিয়ে কত হবে? 1/8 Q/ε0। এটা তোমার আনসার হয়ে যাবে। বুঝতে পারলে? একদম সিম্পল জিনিস, একটু বুঝে বুঝে করো তাহলেই করতে পারবে। একটা ঘনকের মধ্য দিয়ে কি পরিমাণ ফ্লাক্স বেরোচ্ছে এটা বের করতে বলেছে। তোমার ঘনক দেখো, তুমি যদি কল্পনা করো সারফেস, তুমি সারফেস পাবে 24টা সারফেস পাবে, তুমি বোধহয় 24টা সারফেস পাওয়া যায়। 24টা সারফেসের মধ্য দিয়ে যাচ্ছে তোমার Q/ε0। একটা সারফেসের মধ্যে জিজ্ঞেস করলে পরে তুমি বলবে Q/ε0 ইন্টু 24, 1/24 অ্যাকচুয়ালি, তাই তো? এটা একটা সারফেসের মধ্যে দিয়ে। একটা ঘনক মানে কি তোমার এখানে একটা তল থাকবে, এখানে একটা তল থাকবে, ওইদিকে একটা তল থাকবে, এরকমভাবে হবে। তাহলে 3টে তল পাবে তুমি, মেনলি তুমি 3টে তল পাবে না, ভেতরে যদি ঢুকিয়ে দেওয়া হয়। এগুলো মানে ছবি দেখেলেই বুঝতে পারবে তুমি, এখানে একটা আর ওই সাইডে একটা পাবে। বিকজ এই ভেতরের তলগুলো কি ভেতরে চলে গেছে, মানে ভেতরে চলে গেছে, তো দরকার নেই কোনো, তাই না? তো 3টে তল পাবে তুমি। মেনলি তোমাকে একটা ঘনক যখন বলেছে, কোশ্চেন একটু ঘুরিয়ে বলেছে, একটা ঘনক মানে কি মোট তোমার 8খানা ঘনক রয়েছে। তুমি এখান থেকে কোশ্চেনটা করতে পারো যে 24টা তলের মধ্য দিয়ে ফ্লাক্স হবে Q/ε0, একটা তলের মধ্যে দিয়ে কত হবে? 3টে তলের মধ্যে দিয়ে কত হবে? তাহলে 3Q/24ε0, 3 × 8 = 24, মানে 8। সুতরাং Q/8ε0, যেভাবেই করো না কেন একই জিনিস হবে। বুঝতে পারলে? একটা ঘনক মানে 3টে তল হবে। আচ্ছা, আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। বাড়িতে চেষ্টা করো, পারবে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখা যায়। 58 হচ্ছে শূন্যস্থানে এ দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি কাল্পনিক ঘনকের পৃষ্ঠতল দ্বারা আবদ্ধ অঞ্চল কল্পনা করো। মানে কি বলছে? শূন্যস্থানে এ দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি কাল্পনিক ঘনকের পৃষ্ঠতল দ্বারা আবদ্ধ অঞ্চল কল্পনা করো, মানে তুমি একটা জাস্ট কিউব কনসিডার করো। চিত্র অনুযায়ী বলছে ওই ঘনকের কেন্দ্র ও থেকে, মানে ওতে +Q আধান রাখা আছে, বুঝলাম। ঘনকের বাইরে পি বিন্দুতে, পি এমন একটি বিন্দু যে ওপি রেখা ঘনকের এবিসিডি পৃষ্ঠকে আর বিন্দুতে ছেদ করে, এবং এর একটা কন্ডিশন বলে দিয়েছে যে OR ও RP = a/2, মানে এখান থেকে এইটুকুনি আর এখান থেকে এইটুকুনি সেম। বুঝতে পারলে? তাহলে এখান থেকে এইটুকুনি আর এখান থেকে এইটুকুনি সেম। আচ্ছা, বুঝলাম। পি বিন্দুতেও একটি +Q আধান রাখা আছে, তাহলে পি বিন্দুতে একটা +Q আধান রেখে দিয়েছো। যে ঘনকের ABCD পৃষ্ঠ ছাড়া অন্য 5টি পৃষ্ঠ থেকে নির্গত মোট তড়িৎ ফ্লাক্সের মান কত হবে? বুঝতে পারলে? তাহলে এই পৃষ্ঠ, তাহলে এখানে দেখো এই যে সারফেসটা কতখানি চার্জকে এনক্লোজড করে আছে? +Q চার্জকে এনক্লোজড করে আছে, ঠিক? +Q চার্জকে এনক্লোজড করে আছে। তাহলে ফ্লাক্স কতখানি হবে? টোটাল যদি ফ্লাক্স বের করতে বলে আমাকে, তুমি ফ্লাক্স কি বের করবে? তখন এই চার্জটা এনক্লোজড, তাহলে প্রত্যেকটা সারফেসের মধ্য দিয়ে কতখানি ফ্লাক্স যাবে? Q/ε0 যাবে। বুঝতে পারলে? Q/ε0 চার্জ যাবে, এই মানে ফ্লাক্স যাবে আর কি। আচ্ছা, এবার তুমি যদি +Q এর কথা যদি তুমি বলো, এক সেকেন্ড, এটা যদি আমি এরকম বলতাম যে 6টা তলের মধ্য দিয়ে ফ্লাক্স Q/ε0, একটার মধ্যে দিয়ে কত? Q/ε0 6ε0, 5টার মধ্যে দিয়ে কত? 5Q/6ε0।
এখানে যে প্লাস কিউ চার্জটা রেখেছো তুমি আউটসাইড অফ দ্য স্ফিয়ার, এই সরি মানে কিউব, সেটার জন্য কিন্তু কোনো ফ্লাক্স পাওয়া যাবে না, বিকজ সেটা কিন্তু এনক্লোজড নেই। যেহেতু সেটা এনক্লোজড নয়, কিন্তু ঠিকই আছে, যেহেতু এই চার্জটা এনক্লোজড নয়, তাহলে কি এর জন্য যে ফ্লাক্সটা পাবো টোটাল ফ্লাক্সটা জিরো হয়ে যাবে, কারণ যে পরিমাণ ঢুকবে সেই পরিমাণে কি বেরিয়ে যাবে, সুতরাং টোটাল ফ্লাক্সটা জিরো হবে এই পি পয়েন্টের জন্যে। ঠিক আছে, বাট কিউ পয়েন্টে যে চার্জটা রেখেছো তুমি তার জন্য যে টোটাল ফ্লাক্স হবে। এবার কি বলেছে প্রশ্নটাতে বলছে ঘনকের এবি পৃষ্ঠ ছাড়া, এবি মানে এই সারফেসটা ছাড়া, এই সারফেসটাকে কনসিডারই করছে না। এইটা যদি বাদ দাও তুমি, তাহলে পরে অন্য 5টি পৃষ্ঠ থেকে নির্গত মোট ফ্লাক্স কত পরিমাণ হবে? আচ্ছা, তাহলে টোটাল যে ফ্লাক্সটা পাবো, টোটাল ফ্লাক্স মানে পুরো যে এনক্লোজড সারফেস, পুরো এনক্লোজড সারফেসের থ্রু দিয়ে কী পরিমাণ ফ্লাক্স বেরোচ্ছে, সেটা গসেস থিওরেম বলছে কিউ বাই এপসিলন জিরো হবে। যদি ফাইটা দেখি আমরা, সেটা কিউ বাই এপসিলন জিরো হবে। মানে এই যে কিউ এপসিলন জিরো লিখলাম, সেটা তো ছোটো সারফেসের মধ্যে যাচ্ছে ফ্লাক্স, তাই তো? তাহলে আমি যদি এটাকে বাদ দিই, ইঞ্জিনিয়ার আমি এদেরকে যদি বাদ দিই, আমি ক্রস করে দিলাম, এটা যাবে, এটা যাবে, ওই সাইডে একটা রয়েছে এরকম একটা, তুমি টানতে পারো, একটা রয়েছে, একটা রয়েছে, একটা রয়েছে, তাহলে 1 2 3 4 5টা, তাহলে 6টা দিয়ে ফ্লাক্স বেরোচ্ছে তোমার কিউ বাই এপসিলন জিরো, একটা দিয়ে বেরোচ্ছে কিউ বাই 6 এপসিলন জিরো, 5টা দিয়ে কী বেরোবে 5 কিউ বাই 6 এপসিলন জিরো। আমার তো এটাই আসছে, অপশন বি আমার কারেক্ট আসছে, নাকি কোথাও মিস্টেক করছি আমি? ফিজিক্স তো সেটাই বলছে যে 5 কিউ বাই 6 এপসিলন জিরো হওয়া দরকার, তাই না? যখন তোমাদের এই প্রশ্নটা করাই আমি, তখন তো এরকমই কনসেপ্ট কাজে লাগে আমরা, তাই না? ধরো এটাকে এই কর্নার একটা ছিল, তো এটা মিডিলে চলে আসলো, তাহলে এই সারফেসে কী পরিমাণ বেরোচ্ছে 4, সেটা তো আমরা বের করতে পারি আমরা। এইটা আমার তো মনে হচ্ছে এটাই হবে, অপশন বি আমার কারেক্ট আনসার মনে হচ্ছে। তোমরা একটু দেখো কোনটা আনসার হতে পারে, তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি ভুলও হতে পারি, ঠিক নেই, কিন্তু এটাকে আমি কোশ্চেনটাকে আমি আরেকবার চেষ্টা করব, ঠিক আছে? তো এটাকে আমি পরে দেখছি আবার, তোমরা একটুখানি আমাকে দেখো করে তোমাদের কি মনে হচ্ছে। আমার তো এটাই মনে হচ্ছে, ডাব্লিউবিজে এর কোশ্চেন তো আশা করি ভুল হয় না এদের কোশ্চেন। মানে কোশ্চেন তো ঠিক আছে, মানে আনসার দেওয়াটা ঠিক আছে, আমি এটা দেখছি একটু আমি অফলাইনে, তোমরা দেখতে থাকো তোমরাও, ঠিক আছে? যদি মনে হয় আমি ভুল করেছি, নেক্সট দিন আমি সেটাকে শুধরে দেবো। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা দেখো কী বলছে। বলছে কোনো একটি অঞ্চলে তড়িৎ ক্ষেত্র হলো ব্যাসার্ধ বরাবর বহির্মুখী। আচ্ছা, কি বলছে কোশ্চেনটা? কোনো একটি অঞ্চলে তড়িৎ ক্ষেত্র হলো ব্যাসার্ধ বরাবর বহির্মুখী ও তার মান ইকুয়াল টু এ আর। বলছে এ ব্যাসার্ধের একটি গোলকের কেন্দ্র, এ ব্যাসার্ধের একটি গোলকের কেন্দ্র যদি তড়িৎ ক্ষেত্রের মূল বিন্দুতে থাকে, তাহলে ওই গোলকটির ভিতরে আধানের পরিমাণ হবে, আচ্ছা বুঝতে পেরেছি, মানে কোনো একটি অঞ্চলে তড়িৎ ক্ষেত্র হলো, মানে তড়িৎ ক্ষেত্র কী বলেছে, ব্যাসার্ধ বরাবর বহির্মুখী বাইরের দিকে, এবং তার মান বলে দিয়েছে ইকুয়াল টু এ আর। ওকে, বলছে ব্যাসার্ধ মানে বুঝতেই পারছো কোনো একটা গোলকের ব্যাপার বলছে এখানে, ব্যাসার্ধ হয় গোলক, স্ফিয়ার, স্ফেরিক্যাল সেল, এদের ছাড়া কারো হবে, তাই না? একটা সার্কেল হতে পারে, বাট যেহেতু এখানে কি বলছে, তাহলে একটা অঞ্চল তড়িৎ ক্ষেত্র বরাবর ব্যাসার্ধ বরাবর বহির্মুখী, তাহলে
মানে রেডিয়াস বরাবর ডিরেক্টেড, মানে এরকম একটা মনে করো স্ফিয়ার রয়েছে, ঠিক আছে, এর রেডিয়াস সাপোজ এটা আর, তাহলে ইলেকট্রিক ফিল্ড বলছে কি এই দিক বরাবর, রেডিয়াস বরাবর, এই রেডিয়াস মানে তো এই দিক বরাবর না, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা ঠিক এই দিক বরাবর, ঠিক আছে, এদিক বরাবর হতে পারে, সেটা এদিক বরাবর হতে পারে, এদিক বরাবর হতে পারে, এদিক বরাবর হতে পারে, ব্যাসার্ধ বরাবর বাবা, এরকম হবে না, এই যে এরকম এরকম না কিন্তু, ঠিক আছে, ব্যাসার্ধ বরাবর মানে এরকম হয়, পারপেন্ডিকুলার হবে একদম, এগুলো ইলেকট্রিক ফিল্ড আমাদের, বুঝলাম। এর মানটা তোমাকে বলে দিয়েছে ই ইকুয়াল টু এ আর আর ক্যাপ, আমি যদি ভেক্টর ফর্মে লিখি, ওকে, কারণ রেডিয়াস বরাবর, বলছে এ হচ্ছে তোমার ব্যাসার্ধ, ওকে, এ তোমার ব্যাসার্ধ, রেডিয়াসটা তোমার এ বলেছে, একটি গোলকের কেন্দ্র যদি এ ব্যাসার্ধে একটি গোলকের কেন্দ্র যদি তড়িৎ ক্ষেত্রে মূল বিন্দুতে থাকে, কি বলছে, এ ব্যাসার্ধের একটি গোলকের কেন্দ্র যদি তড়িৎ ক্ষেত্রের মূল বিন্দুতে থাকে, তাহলে ওই গোলকের ভিতরে আধানের পরিমাণ কত হবে। আচ্ছা, এটাকে আমরা এভাবে করতে পারি জাস্ট, সো ফ্লাক্স মানে কি জানি আমরা, ফ্লাক্স মানে আমরা জানি কিউ বাই এপসিলন জিরো, ফ্রি স্পেসের জন্য, রাইট। ফ্লাক্স মানে তুমি বলো আবার ইলেকট্রিক ফিল্ড ইন্টু এরিয়া ইকুয়াল টু কিউ বাই এপসিলন জিরো, রাইট। তাহলে পরে এখানে দেখো যে সারফেসটা তার যে এরিয়ার ডিরেকশন সেটা কি টুয়ার্ডস দ্য রেডিয়াস, অ্যালং দ্য রেডিয়াস, তাহলে ইলেকট্রিক ফিল্ডও তো এরকম রে বাবা, ই আর আর ক্যাপ ডট, এরিয়াটা কেমন, এরিয়া এ আর ক্যাপ বলতে পারি, তাহলে ডট প্রয়োগ করছো সেম ডিরেকশনে, তাহলে কস জিরো 1 দেবে, তাহলে এখানে তুমি লিখবে ই আর ইন্টু এ এরিয়া, তাহলে এটা যদি একটা স্ফেরিক্যাল সেল, তাহলে সেলের ক্ষেত্রে এরিয়া হয় তোমার 2πr², দ্যাট ইজ ইকুয়াল টু কিউ বাই এপসিলন জিরো। সো আমাদের কি বলেছিল বের করতে, কিউ বের করতে বলেছে, রাইট। তাহলে কিউ ইকুয়াল টু তুমি এখানে লিখতে পারো 2 টাইমস, সরি এখানে তো পুরোটা 4πr² হবে, এটা 2πr² লিখছি কারণ নিচে আমি, এটা তো স্ফেরিক্যাল সেলের এরিয়া কত হয় ভাই 4πr², এটা ধরো অর্ধেক না, অর্ধেক করলে তো আমি 2 দিয়ে লিখবো না, ঠিক আছে, সো 4πr² হবে, তাহলে এখানে তুমি 4 লেখো, 4πr³ ইলেকট্রিক ফিল্ড ই ইপসিলন জিরো, এটা তোমার আনসার হওয়া দরকার, এটা তোমার আনসার হওয়া দরকার, সরি, দিস ইজ আওয়ার আনসার। সো 4π, দেখো মেলাও, 4π ইপসিলন জিরো এ রয়েছে এরিয়া, আচ্ছা এখানে এরিয়াটা এরা পুট করেনি, এরিয়া যদি পুট না করে, এটা তো হয় পুট করলে পরে তাহলে, ও আচ্ছা 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 সরি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আবার কি, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কিন্তু ই ইন্টু সরি এ ইন্টু আর, তাই না, হ্যাঁ এ ইন্টু আর, আমি ই কেন লিখেছি এখানে, এ ইন্টু আর, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এ ইন্টু আর, এরিয়াটাকে তাহলে এ দিয়ে লিখলে ওর কনফিউশন তৈরি হবে, তাহলে তুমি এটাকে এস দিয়ে রেখো, এস তোমার এরিয়া, বুঝতে পারলে, তাহলে এখানে এস কতখানি আসছে তোমার 4πr² আসছে, হ্যাঁ, আর ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তোমার এখানে লেখো তুমি এ ইন্টু আর লেখো, তার জন্য একটা কনফিউশন তৈরি হয়ে গেছে, যাই হোক, তাহলে এখানে তুমি পাচ্ছ, ঠিক আছে এটাকে মুছে দিই, তাহলে এখানে তুমি থাকছে তোমার 4πε0 আর কিউব ইন্টু এ, ঠিক আছে, এবার মিলে গেছে তোমার, অপশন সি তোমার কারেক্ট আনসার, একদম সিম্পল কোশ্চেন, কিচ্ছু না। দেখো শুধুমাত্র গসেস থিওরেমটা ভালো করে বুঝতে হবে, তাহলে তুমি প্রবলেমগুলো করতে পারবে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো তোমরা নিজেরাই করতে পারবে, এগুলো কিছুই নেই, এই যে 60টা নয় 59 59টা যে কোশ্চেন করলাম এগুলো করে যাও, যথেষ্ট বাবা, অনেক কিছু শিখে যাবে, এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে, তোমরা রায়ন মার্টিন ফলো করো, এর মধ্যে থেকেই কোশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আর ভিডিওটা ভালো লাগলে পরে একটা লাইক করে দিও, আর তোমার বন্ধুর সাথে শেয়ার করো, অনেক বেশি করে শেয়ার করো। তো চলো শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে। আর সুইজারল্যান্ডের ভিডিও কিন্তু আসছে, তোমরা কিন্তু অবশ্যই ফলো করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সো থ্যাংক ইউ।